30শে জানুয়ারি 1925 সাল আমেরিকার কেন্টাকি স্টেটে একটি কেভ রয়েছে যার নাম স্যান্ড কেভ। আর ফ্লয়েড কলিন্স একটি হাতে কেরাসিনের লন্ঠন ধরে 5 ফুট একটি গুহার ভিতর প্রবেশ করা শুরু করে। কেভটি খুবই ছোট ছিল, তাই সে কেভের ভিতর হামাগুড়ি দিয়ে চলতে থাকে। আর কেভের উপর চতুর্পার্শ্বে ধারালো পাথর বেরিয়ে রয়েছে। কেভের ভিতরটা কালো ঘুটঘুটে অন্ধকার, আর কেরাসিনের লন্ঠনটি তার একমাত্র ভরসা। এরপর সে পৌঁছায় টার্ন অ্যারাউন্ড রুমের কাছে। আর এটা এমন একটা জায়গা যেখানে আসার পর অভিজ্ঞ কেবাররাও ভয় পেয়ে এখান থেকে ফিরে যায়। এই কারণে এই জায়গাটির নাম টার্ন অ্যারাউন্ড রাখা হয়, কারণ আরও সামনের দিকে যেতে গেলে কেভারকে একটি ছোট্ট প্যাসেজ ক্রস করতে হবে। আর এই প্যাসেজটা এতটাই ছোট যে একটি ছোট্ট বাচ্চার কাছেও ক্রস করা অনেক কষ্টের। বোঝার সুবিধার্থে বলে রাখি, 500 ml কোকা কলার বোতলের সাইজের মতোই এই ছোট্ট গর্তটির সাইজ। আর এখানে আসার অর্থ ঠিক অনেকটা এরকম সিচুয়েশনে পড়তে হবে। ফ্লয়েড ধীরে ধীরে এই গর্তের ভিতর গায়েব হচ্ছিল। গুহার ধারালো পাথরে তার জামা আটকে যাচ্ছে, এই কারণে ভিতরে প্রবেশ করতে তার অনেক কষ্ট হচ্ছিল। এই সময় ফ্লয়েড তার পায়ের সাহায্যে নিজেকে ভিতর দিকে পুশ করছে। এরপর সে একটা চওড়া ওপেনিংয়ের কাছে পৌঁছায়। আরও ভিতরে যাওয়ার জন্য এখান থেকে তাকে 10 ফিট নিচে একটি সরু খাতে নামতে হবে। তবে এটাও অনেকটা সরু প্যাসেজ, ঠিক অনেকটা চিমনির মতো সংকীর্ণ। সে একটা দড়ি পাথরে বেঁধে খাতটির নিচে নামে, আর এখানে কেভটির এন্ডিং হয়। তাই দ্বিতীয় সাইডে যাবার জন্য সে খনন করা শুরু করে। আসলে অপর সাইডে রয়েছে একটা বড় ক্রিস্টাল চেম্বার। এটাকে দেখতে ঠিক অনেকটা এরকম। ফ্লয়েড এই জায়গাটিতে প্রায় 1 মাস ধরে খননের কাজ করে আসছে। প্রতিদিনের মতো ফ্লয়েড কাজ সম্পূর্ণ করে আবারও ফিরে আসছিল। সেম সরু রাস্তা দিয়ে ফিরতে তাকে আবারও আগের মতোই স্ট্রাগল করতে হচ্ছে। কিন্তু কিছুটা রাস্তা অতিক্রম করার পর ফ্লয়েডের কেরাসিনের লন্ঠনটি ভেঙে যায়, আর সে এখন অন্ধকার কেভের ভিতর একা। অন্ধকার হওয়ার পরও সে ধীরে ধীরে ঠিকই বেরিয়ে আসছিল, কিন্তু হঠাৎ সে ভুল করে অন্ধকারে তার একটা পা দিয়ে লুজ পাথরে আঘাত করে দেয়। আর উপর থেকে 20 কেজি ওজনের ভারী পাথরটা তার পায়ের গোড়ালির উপর পড়ে যায়। সে দ্বিতীয় পা দিয়ে পাথরটিকে সরানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু স্পেস কম থাকার কারণে পাথরটা কেভ আর তার পায়ের সঙ্গে ফিক্সড হয়ে যায়। সে যতই পাথরটাকে কিক মারতে থাকে ততই ছোট ছোট পাথর তার পায়ের উপর ভেঙে পড়তে থাকে। ফ্লয়েড একটা বেখাপ্পা পজিশনের মধ্যে আটকে পড়েছে, আর সে এর ভিতর বসতেও পারবে না। আর যতই সে নাড়াচাড়া করতে থাকে ততই ছোট ছোট পাথর উপর থেকে তার পায়ের কাছে পড়তে থাকে, আর ততই তার সিচুয়েশন কঠিন হয়ে যাচ্ছে। নিচের এবড়ো খেবড়ো পাথর তার পিঠে খোঁচা মারছে, আর উপর থেকে বরফের জলের ড্রপ তার মুখের উপর পড়ছে। আর ধীরে ধীরে পায়ের উপর পাথরের প্রেসার বাড়ছে। আর এখন এই সিচুয়েশনে তার কাছে কেবল একটাই রাস্তা, সাহায্যের জন্য চিৎকার করা। এটা হলো স্যান্ড কেভ, আর ফ্লয়েড কলিন ভূমি থেকে 60 ফিট নিচে অন্ধকার একটা ছোট্ট গুহার ভিতর আটকে পড়েছে। আর এখান থেকে শুরু হয় ফ্লয়েড কলিনের বাঁচার লড়াই। ফ্লয়েড কলিন 20 জন 1887 সালে জন্মগ্রহণ করে আমেরিকার লোগান কেন্টাকিতে। আর এখানে অনেক বড় বড় কেভ নেটওয়ার্ক রয়েছে। ছোট থেকেই তার কেভ এক্সপ্লোর করতে ভালো লাগতো। প্রতিদিন সে ঘন্টার পর ঘন্টা কেভ এক্সপ্লোর করতো, এমনকি সে মাঝে মাঝে কেভের ভেতর ঘুমিয়েও পড়তো। ফ্লয়েডের সময় ওই অঞ্চলে কেভ এক্সপ্লোর করা একটা লাভজনক আর প্রতিযোগিতামূলক ব্যবসা ছিল। 1925 সালে ফ্লয়েড একটি কেভ ডিসকভার করে যার নাম স্যান্ড কেভ, আর এটা হাইওয়ে থেকে কিছু মিটার দূরেই অবস্থিত। আর এই কেভটির মধ্যে একটি ইন্টারেস্টিং জিনিস রয়েছে। এর ভিতর একটা চেম্বার রয়েছে যেটা জিপসাম ক্রিস্টাল দিয়ে গঠিত। আর এই কেভটি বাকি কেভের থেকে অনেক সুন্দর দেখতে ছিল, কিন্তু এর ভেতর প্রবেশ করা অনেক কঠিন। ফ্লয়েড এর ভিতর যাবার জন্য কয়েক সপ্তাহ ধরে সরু পথ থেকে নুড়ি, বেলে পাথর আর চুনা পাথর পরিষ্কার করে চলেছে। ফাইনালি 30শে জানুয়ারি 1925 সালে যেদিন সে এই কেভের ভিতর আটকে পড়ে, ওই দিনই ক্রিস্টাল চেম্বারের ভিতরে যাওয়ার রাস্তাকে খনন করে বের করে ফেলে। সে খুবই এক্সাইটেড ছিল, কারণ 1 মাস ধরে পরিশ্রম করার পর তার স্বপ্ন সফল হয়। কিন্তু সৃষ্টিকর্তা তার ভাগ্যে ওই দিন অন্য কিছু লিখে রেখেছিল। ওই দিন ফিরে আসার সময় ফ্লয়েড মাটির 60 ফিট নিচে আটকে পড়ে, যেখান থেকে সামান্য মুভ করা অসম্ভব। ঘন্টার পর ঘন্টা ফ্লয়েড চিল্লাতে থাকে, কিন্তু তাকে শোনার মতো সেখানে কেউ ছিল না। ক্লান্ত হয়ে ওখানেই সে ঘুমিয়ে পড়ে, আর ঘুম ভাঙার পর আবারও সে চিল্লাতে শুরু করে, কিন্তু তার চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। প্রায় 23 ঘন্টা পর্যন্ত ছোট্ট একটা কেভের ভিতর সে আটকে পড়ে আছে। এদিকে ফ্লয়েড বাড়ি ফিরছে না দেখে তার বাড়ির লোকের টেনশন হয়। ফ্লয়েডকে খোঁজার জন্য তার বাবা, কাকা আর ছোট ভাই হেমার কলিনও কেভের সামনে উপস্থিত হয়। তারা লক্ষ্য করে ফ্লয়েডের জামা আর টুপি কেভের প্রবেশদ্বারের কাছে আটকানো রয়েছে। এটা দেখে তারা বুঝতে পেরে যায় যে হয়তো ফ্লয়েড গুহার ভিতরেই রয়েছে। কনফার্ম করার জন্য তার ভাই হোমার কলিন কেভের টার্ন অ্যারাউন্ডের কাছে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে, আর ভিতর থেকে তার ভাইয়ের চিৎকার শুনতে পায়। হোমারের আর বুঝতে বাকি নেই তার ভাই এখন মহাবিপদের মধ্যে পড়ে আছে। হোমার বাইরে বেরিয়ে ফ্লয়েডের আটকে পড়ার ঘটনা সবাইকে জানিয়ে দেয়। এরপর কিছু জলখাবার সঙ্গে নিয়ে আর রিক্স নিয়ে অনেক কষ্টে তার ভাইয়ের মাথার কাছে পা রাখে। প্রথমে সে তার ভাইকে রিল্যাক্স করার জন্য স্যান্ডউইচ আর হট কফি খাওয়ায়। এরপর সে তার ভাইকে ওখান থেকে উদ্ধার করার পরিকল্পনা করতে থাকে, কিন্তু এখানের পরিস্থিতি ছিল অনেক ডেঞ্জারাস। 1 মিনিট এখানে
এখানে টিকে থাকা হোমারের কাছে যেন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। ফ্লয়েড এখানে রয়েছে আর তার পায়ের উপর ভারী পাথর পড়ে আছে, আর তার চতুর্পার্শ্বে ছোট ছোট পাথর পড়ে আছে, আর ছোট পাথরের উপরে রয়েছে অনেক লুজ পাথর যেগুলি নিচে পড়ার জন্য রেডি রয়েছে। যেহেতু এখানে ওপেনিং অনেক ছোট ছিল তাই তার কাছে কেবল দুটো অপশনই রয়েছে। ফার্স্ট অপশন, হোমারকে প্রথমে পা নিচু করে নিচের দিকে আসতে হবে, কিন্তু এভাবে সে ফ্লয়েডকে টাচ করতে পারবে না, তার বডিটাই ব্লক করছে। দ্বিতীয় অপশন, যদি হোমার প্রথমে তার মাথাটিকে নিচের দিকে নিয়ে যায় তাহলে সে অ্যাক্সেস তো পেয়ে যাবে, কিন্তু তাকে প্রায় 100 কেজি পাথর উল্টো হয়ে সরাতে হবে। কিন্তু সমস্যা হলো এখানে জায়গা অনেক কম। প্রায় 8 ঘন্টা ধরে সে পাথর সরিয়ে চলেছে, কিন্তু আবারও উপর থেকে লুজ পাথর নিচের দিকে জমা হয়ে যাচ্ছে আর হোমারের সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাচ্ছে। সে তার ভাইকে জানায়, আমি উদ্ধারের কিছু বন্দোবস্ত করছি। এই বলে সে হতাশ হয়ে কেবের বাইরে বেরিয়ে আসে, আর ফ্লয়েড এখানে প্রায় 45 ঘন্টা আটকে আছে। যখন হোমার বাইরে বেরিয়ে আসে সে দেখে কেবের সামনে কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে, আর সবাই অপেক্ষা করছে হয়তো হোমার তার ভাইকে উদ্ধার করতে সফল হয়েছে। এখন ফ্লয়েডের দুর্ঘটনার নিউজ আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে পড়েছে, আর সেখানে অনেক রিপোর্টারও চলে আসে। তারা সবাই হোমারের থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে আর ফ্লয়েডের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। এদের মধ্যে একটি রিপোর্টার ছিল উইলিয়াম মিলার, যে হোমারের থেকে ইন্টারভিউ নেবার অনেক চেষ্টা করছিল, কিন্তু হোমার রেগে গিয়ে তাকে জানায়, শোনো, আমাকে এমন স্টুপিড প্রশ্ন না করে নিজে কেবের ভেতরে গিয়ে ফ্লয়েডকে জিজ্ঞাসা করো। এটা শুনে উইলিয়াম মিলার সহমত পোষণ করে আর সে ক্যামেরা নিয়ে কেবের ভিতরে যাওয়া শুরু করে। সে ধীরে ধীরে ফ্লয়েডের কাছেও পৌঁছে যায়। আসলে সে এখানে ফ্লয়েডকে সাহায্য করতে আসেনি, তার আসল উদ্দেশ্য ছিল নিউজের টিআরপি বাড়ানো। এমনও পরিস্থিতিতে সে ফ্লয়েডের ইন্টারভিউ নিতে থাকে যে সত্যি হাস্যকর, কিন্তু ফ্লয়েড ইন্টারভিউ দেওয়ার মতো ফিট ছিল না, সে ওখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। রিপোর্টার মিলার কেপ থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পর মিলার ফ্লয়েডের খবরকে ফুল ডিটেলে নিউজ পেপারে প্রিন্ট করে আর তার নিউজ গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে লোকেরা ট্রেনে করে এখানে গুহার সামনে এসে ভিড় জমাতে থাকে। তারা ফ্লয়েডের উদ্ধারের জন্য অপেক্ষা করতে থাকে, আর এই সুযোগে কিছু বিজনেসম্যান ব্যবসা শুরু করে দেয়। সেখানে স্ট্রিট ফুডের দোকানের লাইন লেগে যায়, আশেপাশের হোটেলে খাবার শেষ, হোটেল ভাড়ারও দাম বেড়ে যায়, আর কিছু জাদুকর জাদু খেলা দেখিয়ে পয়সা ইনকাম করতে শুরু করে। সোজা ভাষায় এখানে একটা মেলা বসে গেছে, আর তাদের ভিড়ের চাপে নিচের কেবের পাথর আরো লুজ হতে থাকে। ঠিক এই সময় রবার্ট নামের একজন ফায়ার ফাইটার আসে, আর সে প্ল্যান করে ফ্লয়েডকে দড়ি দিয়ে বেঁধে বাইরে থেকে টানা হবে। এরপর সে ভিতরে গিয়ে ফ্লয়েডের বুকে দড়ি দিয়ে বেঁধে দেয়, আর বাইরে থেকে লোকেরা সবাই মিলে দড়ি ধরে টানা শুরু করে দেয়। কিন্তু তার এই প্ল্যানটি ব্যর্থ হয়। দড়ির টানের কারণে আর উপরের ভিড়ের মুভমেন্টের কারণে কেবের অপর সাইড ভেঙে পড়ে যায়, আর একটাই যাত্রার রাস্তা যেটা দিয়ে ফ্লয়েডের সঙ্গে দেখা করা সম্ভব ছিল, ওই পথটি সারা জীবনের জন্য ব্লক হয়ে যায়। এখন কেবল একটাই অপশন রয়েছে, 60 ফিট খনন করে ডাইরেক্টলি ফ্লয়েডের কাছে গিয়ে ফ্লয়েডকে উদ্ধার করা। কিন্তু এই কাজটি করা এতটা সহজ ছিল না, কারণ গর্ত করতে সময় লাগবে, আর ফ্লয়েড অতটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারবে কিনা ঠিকভাবে বলাও সম্ভব নয়। বেশ কিছু ক্যালকুলেশন করার পর রেস্কিউ টিম মাইনিং করা শুরু করে দেয়। যখন তারা মাইনিং করছিল ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে যায়, ফলে মাইনিং করতে আরও বেশি সমস্যা দেখা দেয়। তাই বেশ কিছু সময় মাইনিংও বন্ধ করে দেওয়া হয়। বৃষ্টি থামার পর আবারও মাইনিংয়ের কাজ চালু করা হয়। প্রায় 30 ঘন্টা মাইনিং করার পর তারা ফাইনালি ফ্লয়েড কলিংয়ের দেহ দেখতে পায়, কিন্তু আফসোস তার মধ্যে কোনো রেসপন্স নেই, মানে ফ্লয়েড কলিং আর বেঁচে নেই। প্রায় 17 দিন জীবনের সঙ্গে লড়াই করতে করতে ফ্লয়েডের বেঁচে থাকার রেস এখানেই সমাপ্ত হয়। পরে রেস্কিউ টিম ফ্লয়েডের দেহকে উদ্ধার করে নেয়, আর এখানেই কেবের সামনে তাকে দাফন করে দেওয়া হয়।